কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। স্কুল ফাইনাল পরীক্ষা দেবার পর বেশ বড় একটা আড্ডা বসেছিল অশোকদের বাড়ি। সকলের মুখে এক কথা, কোথাও ঘুরে এলে হয়। তারপর যা হয়ে থাকে, এ একটা জায়গা বলছে, ও একটা জায়গা বলছে, আর সঙ্গে সঙ্গে আর একজন সেটা কাটাচ্ছে। শেষে ঠিক হলো কয়েকটা জায়গার নাম থাক, তারপর যার যেখানে ইচ্ছা হবে যাবে। বসন্ত বলল, দেখ, আমার ইচ্ছে দার্জিলিং, গরমও বেশ পড়েছে, তাছাড়া আমার কোনো দিন দার্জিলিংও দেখা হয়নি। আমার সঙ্গে যে যেতে চায় যেতে পারে। অশোক আর মিহির বলল, আমরা রাজি। সায়ন বলল, জানিস তো, কাল আমার বাড়িতে এক ভদ্রলোক এসেছিলেন, বাবার বন্ধু। কী সব অদ্ভুত অদ্ভুত গল্প বলেছিলেন, তোদের কি বলবো। মৈনাক বলল, বল না শুনি কি গল্প। তারপর সায়ন বলল, হ্যাঁ, ভদ্রলোক হুগলি জেলার বোসো গ্রামের বাসিন্দা। উনি বললেন, ব্যান্ডেল স্টেশনে নেমে প্রায় 6-7 মাইল ভেতরে একটা অজপাড়াগা ছাড়িয়ে অনেকটা ফাঁকা মাঠ। সেই মাঠ পেরিয়ে একটা কালী মন্দির আছে। লোকে বলে ওটা প্রায় 200 বছর পুরনো মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে একটা চওড়া খাল কাটা রয়েছে। কে জানে কখন কাটা কেটেছিল। তবে ওই খালের সঙ্গে যে গঙ্গার যোগাযোগ আছে তাতে সন্দেহ নেই। খালটায় সব সময় জল থাকে, আর সে জলের আবার গতিও আছে। ওই খালটার নাম হলো মরণ খাল। সে কি রে, মরণ খাল? মরণ খাল বলে আবার নাম হয় নাকি? জিজ্ঞেস করলো মৈনাক। সায়ন বলল, আরে আমিও ঠিক একই প্রশ্ন করেছিলাম ওনাকে। উনি বললেন, ঠিক মন্দিরের সামনে একটা হাঁড়ি কাঠ বসানো আছে। ওখানে আগে নাকি নরবলি দেওয়া হতো। তারপর মোষ এখন পাঁঠায় এসে দাঁড়িয়েছে। আর ওই মাঠটা তখন ছিল জঙ্গলে ভরা। ডাকাতেরা ওখানে আশ্রয় নিত, আর ওই মন্দিরে পুজো করে ডাকাতি করতে যেত। ওই ডাকাতদের একজন মা কালীর পুজো করতে করতে সে নাকি কাপালিক হয়ে যায়। লোকে বলে আজও সে রাত্রিরে মায়ের পুজো করে নরবলি দেয়। রাত 2টোর পর দূরের গ্রামের লোকেরা শুনতে পায় কে যেন জয় মা জয় মা বলে চিৎকার করছে আর ঘণ্টা বাজাচ্ছে। কি বলছিস জাতা? 200 বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে নাকি? অশোক অবিশ্বাসের হাসি হাসে। দেখ, ও সব কোনো বদমাস লোকের কাজ। গ্রামের লোককে ভয় দেখিয়ে জায়গাটা হাতাবার মতলব আর কি। যা বলেছিস বসন্ত। চল সায়ন, আমরা নিজের চোখে ব্যাপারটা দেখে আসি। আমরা এই যুগের ছেলে, এসব অন্ধ কুসংস্কার মেনে নেব যাচাই না করেই? তা কি হয়? কিরে, যাবি নাকি? সায়ন একটু গম্ভীর হয়ে বলল, যতটা সহজে কথাটা বললি ততটা সহজ নাও হতে পারে রে। জীবনে রিস্ক থাকতে পারে। হ্যাঁ, বল না, তুই ভয় পেয়েছিস। মৈনাকের কথা সায়নের মনে লাগলো। বলল, ভয় কাকে বলে সায়ন জানে না রে। আর জীবনে রিস্ক, সে তো যে কোনো অ্যাডভেঞ্চারেই আছে। তা না হলে তো কিছু করাই যায় না। আর গুড, এই তো, তুই ঠিক কর, আমরা দুজনেই যাব। সেই ভালো, তোরা ফিরে এলেই শুনবো তোদের কাছে আসলে ব্যাপারটা কি। ঠিক আছে, আমি তাহলে ডিটেলস জোগাড় করি। তবে একটা কথা, বাড়িতে বলবো বেড়াতে যাচ্ছি। রক্তকালীর মাঠের কথা বলবো না, তাহলে যেতে দেবে না। রক্তকালীর মাঠ? সেটা আবার কোনটা? তাই তো তোদের বলেছি তো, বলিনি? ও, আসলে ওই মাঠটার নামই তো রক্তকালীর মাঠ, যেখানে মন্দিরটা রয়েছে। দেখ, ঠিক যাবি তো? নিশ্চয়ই, তুই ব্যবস্থা কর না। হ্যাঁ রে, তা কাপালিক কি রোজ রাতেই নরবলি দেয়, সেটা জিজ্ঞেস করেছিস? ও হো হো, সেটা তো বলাই হয়নি। আচ্ছা, রোজ রাতে পুজোর শব্দ পাওয়া যায়, কিন্তু নরবলি দেয় প্রত্যেক অমাবস্যায়। অশোক, কুইক বাংলা ক্যালেন্ডারটা দেখ তো, অমাবস্যাটা কবে? সামনের শুক্রবার। বাহ, ভালো দিন। আমরা বৃহস্পতিবার দুপুরে বেরিয়ে শুক্রবার ওই রক্তকালীর মাঠটায় যাব, আর শনিবার ফিরে আসব। ঠিক আছে, আমি রাজি। আজ তো মঙ্গলবার, হাতে 2 দিন সময় আছে। এর মধ্যে সব খবরাখবর নিয়ে আমরা রওনা হব। আচ্ছা, তুই বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসিস, ওখান থেকে একসঙ্গে বেরোবো, কেমন?
বর্ধমান লোকাল ধরে ব্যান্ডেল। কতক্ষণেরই বা পথ, কিন্তু কার মুখ দেখে যে ওরা বেরিয়েছিল কে জানে। কোথায় কি হয়েছে তার জন্যে অবরোধ। হেন তেন করে ওরা যখন ব্যান্ডেল পৌঁছল তখন রাত প্রায় 10টা। এরপর আর কোথাও যাওয়া সম্ভব নয়, বিশেষ করে রক্তকালীর মাঠে তো নয়, কারণ এখান থেকে মরণখালের যা দূরত্ব তাতে যেতে গেলে ঘন্টা 3 তো লাগবেই। তাছাড়া অজানা অচেনা জায়গা, রাতের বেলা, কার মনে কি আছে কে জানে, এতটা রিস্ক নেওয়া যায় না। ওরা ঠিক করলো রাতটা কোথাও কাটিয়ে ভোরবেলা যাবে, কিন্তু কোথায় কাটাবে? অল্প বয়সী সব ছেলে, হাতে তেমন পয়সা কড়িও নেই, খাওয়া দাওয়া তো করতেই হবে। সবচেয়ে ভালো হয় ধর্মশালা গোছের কিছু পেলে, পয়সা কড়িও কম লাগবে, রাতটাও কাটবে। ওরা রাস্তাতেই একটা বেঞ্চে বসে এসব আলোচনা করছিল। এমন সময় একটা মাঝবয়সী লোক এসে বলল, বাবু, থাকার জায়গা খুঁজছেন? এই অন্ধকার রাত্রে যখন যে যার নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে, তখন হঠাৎ এই লোকটা যেন ধূমকেতুর মতো কোথা থেকে উদয় হলো। লোকটার সারা শরীর সাদা চাদরে মোড়া, যেমন বাবা মা মারা গেলে পরে সেই রকম। মুখময় খোঁচা খোঁচা দাড়ি, কতদিন যে কামায়নি কে জানে। লোকটার কথা শুনে কানে কানে সায়ন বলল, সাবধানে মৈনাক, মালপত্র হাতানে লোক। মৈনাক একগাল হেসে বলে, ভালো বলেছিস ভাই, সঙ্গে একটা প্যান্ট, একটা শার্ট আর একটা গামছা। পয়সার মধ্যে ট্রেনের টিকিটের পয়সা ছাড়া আর মাত্র সামান্য কয়েকটা টাকা খাবারের জন্য। সে তোরা ছোবেই না, ছুঁড়ে ফেলে দেবে। আমাদের আর ভয় কি? কথা বলে দেখ না যদি উপকার হয়। আচ্ছা, মানে আজ রাতটা কাটাবার মতো ঘর চাই, কিন্তু আগেই বলে রাখছি পয়সা করি ফাঁকা। দেখুন বাবু, আমি পয়সা করি ছুঁই না, কি হবে পয়সায়? তবে আমি কোনোদিন কারো অপকারও করিনি। রাত্রিটাই মানুষ বেশি ঝামেলায় পড়ে বলে আমি রাত্রিরেই ঘুরে বেড়াই। আপনাদের দেখে মনে হলো আশ্রয় চাই। স্কুলের ছেলেরা খরচ করার মতো পয়সাই বা পায় কোথায় বলুন? তাই এলাম বলতে। আমার একটা ছোট্ট কুঠুরি আছে, সেখানে 2 দিন অনায়াসে আপনারা কাটাতে পারবেন। না না, কোনো পয়সা করে লাগবে না। হাতে স্বর্গ পেয়ে গেল যেন সায়ন আর মৈনাক। কিছু না ভেবেই ওরা এক কথায় রাজি হয়ে গেল। যদি ওরা লক্ষ্য করত তবে দেখতে পেত লোকটার চোখ দুটো আনন্দে আগুনের মতো জ্বলছে। একটা অটো ডেকে ওরা উঠে বসল। কিন্তু কত দূর? চলছে তো চলছেই, পথ যেন আর শেষ হয় না। হাত ঘড়িতে সায়ন দেখল রাত প্রায় 12টা। এইবার ও না বলে পারল না। কি ব্যাপার বলুন তো, কত দূরে আপনার বাড়ি? এই তো সামনে, গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি। তারপরেই শুরু হচ্ছে রক্তকালীর মাঠ। আঁতকে উঠল মৈনাক আর সায়ন। রক্তকালীর মাঠ, তার কাছেই ওরা এসে পড়েছে। হঠাৎ গাড়িটা থেমে গেল। ওরা নেমে পড়ল। একটা একচালা দাওয়াওয়ালা কুটুরি। লোকটা অটোটাকে ভাড়া দিয়ে দিল। মৈনাক আর সায়ন দুজনে টাকা দিতে গেল, কিন্তু লোকটা নিল না। বলল, যাবার সময় দিয়ে যেও, এখন ঘরে যাও। মৈনাক আর সায়ন মন্ত্রমুগ্ধের মতো ঘরে গেল। সমস্ত শরীরটা যেন নিজেদের বশে আর নেই। লোকটা ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে গেল আর বলল, শুয়ে পড়ো, রাত হয়েছে। কাল তোমরা রাত্রিরে মন্দিরে যেও। বলেই লোকটা বেরিয়ে গেল। ঘরের দরজাটা বোধহয় বাইরে থেকে বন্ধ করে দিল। মৈনাক বলল, আমরা এই কার পাল্লায় পড়লুম রে? আরে ভয় কি, আমাদের তো আর হারাবার কিছুই নেই। দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। কাল আমরা মাকে দর্শন করেই বেরিয়ে যাব।
মাঝরাতে ঘুম ভেঙে গেল সায়নের। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, সঙ্গে টর্চ ছিল, সেটা জেলে ঘরের চারিদিকে খুঁজে দেখল সায়ন। কোথাও কুঁজো টুজো কিচ্ছু নেই, অথচ দরজা বন্ধ। লোকটাকে গিয়ে যে বলবে জলের কথা তার কোনো উপায় নেই। কি মনে করে ও আরেকবার চেষ্টা করলো দরজাটা খুলতে। আশ্চর্য, হাত দিতেই দরজাটা খুলে গেল। বাইরের দাওয়ায় লোকটা বসেছিল অত রাতে, ঘুমোয় না নাকি? সায়নকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল, ঘরের মধ্যে কুঁজো আছে, জল খেতে পারো। সায়ন জোর দিয়ে বলল, কই নেই তো, আমি খুঁজেছি। লোকটা এক ধমক দিয়ে বলল, আছে, আমি বলছি আছে, দেখো গিয়ে। ওর গলার স্বরে এমন কিছু ছিল, সায়ন আর কথা বাড়ালো না। ঘরে এলো, আর আশ্চর্য, ঘরে এসে দেখল কুঁজো আছে এবং তাতে জলও ভর্তি আছে। সায়ন মনে করল একবার মৈনাককে ডাকে, ব্যাপারটা বলে, কিন্তু মৈনাক এত গভীর ঘুমোচ্ছে যে ওকে ডাকতে ওর মায়া হলো। আবার বিছানায় শুয়ে পড়ল সায়ন। কিছুতেই ঘুম আসছে না। ভাবল লোকটা তো জেগেই আছে, ওর সঙ্গে একটু গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়। সায়ন বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে আবার বাইরে বেরিয়ে এলো, কিন্তু লোকটা গেল কোথায়? চারিদিকে বন বাদার, ঝিঁঝি পোকার তীব্র শব্দ, তার সঙ্গে হু হু করে বয়ে চলা ঝোড়ো বাতাসের শব্দ। তার মধ্যে সে শুনতে পেল কে যে বলে চলেছে, সায়ন, অবাক হয়ে গেল সায়ন। কে যেন তাদের ডাকছে। হঠাৎ ও লক্ষ্য করল মৈনাক ঘুমন্ত অবস্থায় উঠে বসল। ও ডাকল, মৈনাক। কোনো সাড়া পেল না। মৈনাক উঠল এবং তারপর ঘুমের মধ্যে এগিয়ে চলল বনের দিকে। সায়ন খুব সজাগ, কিন্তু মৈনাক কোথায় যাচ্ছে দেখার জন্যে ও মৈনাককে অনুসরণ করে চলল। এই মৈনাক, এই। দূরে এক জায়গায় আগুন জ্বলছে। সেই আগুনের সামনে লোকটা বসে আছে আর বিড়বিড় করে কি সব বলে চলেছে। ওদের দিকে পিছন করে বসে আছে কালো মিশমিশে একটা দৈত্যের মতো লোক। সায়ন ঠিক বুঝতে পারল না ব্যাপারটা, কিন্তু দেখল মৈনাক প্রায় আগুনের কাছে চলে গেছে। ও সব ভুলে চিৎকার করে উঠল, মৈনাক, যাস না মৈনাক। চমকে ফিরে তাকালো মৈনাক। সায়নকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কোথায় রে? সামনের দিকে তাকিয়ে দেখ। কিন্তু সায়নের কথা শেষ হলো না। সায়ন নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, আগুনও নেই, লোকটাও নেই। তাহলে কি এতক্ষণে সে স্বপ্ন দেখছিল? আর মৈনাকই বা কেন এখানে এলো? মৈনাক বলল, জানিস কে আমায় ডাকছিল আয় আয় করে? সায়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে নানা রকম ঘটনায়। বলল, চল ঘরে চল মৈনাক, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওরা কুটুরিতে ফিরে এলো। সেখানে আর এক বিস্ময়ে ওরা দেখল দাওয়ায় শুয়ে লোকটা ঘুমোচ্ছে। মৈনাক আর সায়ন মুখ চাওয়াচাই করল। তারপর ঠিক করল সকাল হলে একটু ফাঁক বুঝে ওরা পালাবে। কিন্তু সে সুযোগ আর কিছুতেই পাচ্ছিল না। লোকটা ঘরে ঢুকলো এক গাতা লুচি, তরকারি আর মোহনভোগ নিয়ে। কাল থেকে ওরা প্রায় অভুক্ত। খাবার দেখে ভাবল আগে তো খেয়ে নিই, তারপর পালাবো। আবার ভুল করল ওরা। আবার পেট পুড়ে খেলো। দারুণ সুস্বাদু খাবার, বড় তৃপ্তি হলো খেয়ে। কিন্তু তারপর আর ওদের কিচ্ছু মনে নেই। সন্ধ্যের পর ওদের ঘুম ভাঙল। সায়ন বলল, আচ্ছা, সব জামা কাপড় এখানে পড়ে থাক, ওসব নিয়ে পালাতে গেলে ধরা পড়ে যাব। তার চেয়ে এই সুযোগ, চল মায়ের মন্দিরে যাই,
ওখানে নিশ্চয়ই লোকজন থাকবে, আমরা বেঁচে যাব। ভাবা মাত্র কাজ। সৌভাগ্যের কথা লোকটা ওদের দেখতে পায়নি। ওরা ছুটতে ছুটতে সোজা রক্তকালীর মাঠের ভেতর মন্দিরের সামনে এসে হাঁপ ছেড়ে বাঁচল। পুরোহিত পূজার জোগাড় করছেন। 2-4 জন লোক দাঁড়িয়ে পুজো দেখবে বলে। ওরা ওদের সঙ্গে মিশে গেল, কিন্তু চমকে উঠল মায়ের মুখের দিকে তাকিয়ে। ওহ, সে কি ভয়ঙ্কর মূর্তি! এক পিঠ কালো ঘন অন্ধকারের মতো চুল এলিয়ে আছে, ঘোর কৃষ্ণবর্ণ রং, সম্পূর্ণ উলঙ্গ দেবী, প্রায় 5 ফুট লম্বা, টকটকে লাল জিভ, টকটকে লাল চোখ, গলায় সারি সারি নরমুণ্ডমালা, প্রত্যেকটি কাটা মুন্ডু যেন জীবন্ত। তাদের গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর সেই রক্ত খাচ্ছে এক শ্মশানচারী শেয়াল। তার লম্বা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে, আর শেয়ালের দাঁতগুলো কেমন লাল, মনে হয় রক্ত লেগে আছে তাতে। কিন্তু ভালো করে দেখে ওরা বুঝতে পারল ওরকম মনে হলেও সত্যি কিন্তু জীবন্ত নয়। ঠিক মন্দিরের চাতালে একটা হাঁড়ি কাঠ। চমকে উঠল সায়ন। এসে কি দেখছে? সায়নের সারা শব্দ না পেয়ে মৈনাক সায়নের দিকে তাকালো, তারপর ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো ওই হাঁড়ি কাঠের দিকে। সাংঘাতিক চমকে উঠল মৈনাক। চাপা স্বরে সায়নকে বলল, আমি এসব কি দেখছি রে? এ তো রক্ত গঙ্গা বইছে। আমি ভুল কিছু দেখছি না তো? তাহলে কি এইমাত্র বলি দেওয়া হয়েছে? চল তো ভালো করে দেখি। সায়ন মৈনাকের কথার কোনো উত্তর দিল না। পায়ে পায়ে হাঁড়ি কাঠের কাছে এসে দাঁড়ালো। দেখল হাঁড়ি কাঠ থেকে রক্ত গড়িয়ে সরু ধারায় বয়ে চলেছে খালের দিকে। যে জায়গাটায় এসে পড়ছে সেখানকার অনেকখানি জায়গা ঘিরে লাল জল। হঠাৎ আরতি শুরু হলো। কাঁসর ঘণ্টা শব্দে মুখরিত হয়ে উঠল নিঃশব্দ রক্তকালীর মাঠ। মৈনাক আর সায়ন দাঁড়িয়ে থাকা একজন মানুষকে জিজ্ঞেস করল, বলি হলো বুঝি? লোকটা তাড়াতাড়ি ঠোঁটে আঙুল দিয়ে ওদের ইশারায় চুপ করতে বলল। তারপর হাত নেড়ে বলল, পরে হবে, পরে বলবো। আরতি শেষ হলো। এইবার ভোগের ব্যবস্থা। মিনিট 15 জন্যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। তারপর আবার দরজা খুলে ভোগ বিতরণ হবে। এই 15 মিনিট সময় সবাই দাঁড়িয়ে থাকবে। লোকটা ওদের দিকে এগিয়ে এসে বলল, ওই কি জানতে চান তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। কিসের সময় কম, কেন কম, এসব কিছুই ওরা বুঝতে পারল না। তবে বুঝতে পারল যা কিছু তাড়াতাড়ি করা দরকার। মৈনাক বলল, এক্ষুনি কি বলি হয়েছে? শেষ বলি হয়েছে 6 মাস আগে কালী পুজোর রাত্রিরে, পাঠাবো। সায়ন চোখ বড় বড় করে বলে, 6 মাস আগে? কিন্তু এখনো তো রক্ত বইছে, কি বলছেন? লোকটার চোখ দুটো জল জল করে উঠল। কপালে হাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলল, এই রক্ত কখনো শুকোয় না। সে কি? এ তো অসম্ভব কথা। লোকটা একটু রাগত স্বরে বলে, আরে নিজের চোখেই তো সব দেখলেন, সন্দেহ করবেন না, যা বলছি মেনে নিন। শুনুন, আগে হতো নরবলি, তারপর মোষ, তারপর পাঁঠা। আপনারা এখানে নতুন? ওরা দুজনেই মাথা নেড়ে জানালো ওরা নতুন। লোকটা বলল, তাহলে শুনে রাখুন, বেশি কৌতূহল ভালো নয়, আর যতটা শীঘ্র সম্ভব চলে যান। আমরাও এক্ষুনি সকলে চলে যাব। কিন্তু কেন? মৈনাকের প্রশ্নের উত্তরে কি যেন বলতে গেল লোকটা, কিন্তু মন্দিরের দিকে তাকিয়ে চুপ করে গেল। শুধু বলল, আসুন, পুরোহিত ঠাকুর প্রসাদ দিচ্ছেন। লোকটির সঙ্গে সঙ্গে ওরাও এগিয়ে গেল। সকলের হাতে একটু করে প্রসাদ দেওয়া হয়েছে। একটা করে লুচি আর তাতে
অল্প মোহনভোগ। এই প্রসাদের স্বাদ ওরা আগেও পেয়েছে। কুটুরির লোকটা ওদের খাইয়েছিল। ওরা প্রথমটা ইতস্তত করছিল বটে, কিন্তু তারপর যখন দেখল যে সবাই খাচ্ছে, ওরাও খেলো। সায়ন বলল, আমাদের যে তরকারি দেওয়া হয়েছিল তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, এটাই ওসব নেই। সায়ন বলে চলেছে। মৈনাক কিন্তু চোখ বড় বড় করে কি যেন দেখছে। সায়ন জিজ্ঞেস করল, এই কি দেখছিস? লক্ষ্য কর, মায়ের খাঁড়াতেও রক্ত লেগে। হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস। আর একটা জিনিস লক্ষ্য কর। কি বলতো? দেখ, পুজোর পর আবার নতুন করে আরতির জিনিস সাজানো হয়েছে। থালায় ফুল বেলপাতা দিয়ে আবার নতুন করে জোগাড় করা হয়েছে। তোর এ আবার কি দেখবো? ও তো কাল সকালের জোগাড়। হতে পারে, কিন্তু ফুল বেলপাতা সব তো শুকিয়ে যাবে কাল সকালে। ওটাতে কিছু চাপাও দেওয়া হয়নি। প্রায় সবাই এক এক করে চলে যাচ্ছে। পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করার আগে ওদের ডাকলেন, তোমরা কে? এর আগে তো কখনো দেখিনি, কোথা থেকে এসেছো? মৈনাক বলল, আমরা আমরা কলকাতা থেকে এসেছি। মায়ের মহিমা শুনে দর্শন করতে এসেছি। শুনেছি উনি নাকি খুব জাগ্রত। পুরোহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওদের দিকে। সে দৃষ্টির সামনে ওরা যেন কেমন হয়ে গেল। ওদের মনে হলো পুরোহিত তাদের মনের মধ্যে ঢুকে যেন আসল সত্যটা হাত রাখছেন। ওরা ভীষণ একটা অস্বস্তিতে পড়ল। অনেকক্ষণ পরে পুরোহিত বললেন, শোনো, তোমরা ফিরে যাও। রাত 9টার পর আর এখানে কারোর থাকার নিয়ম নেই। আর যদি সেটা না মানো, মনে রেখো বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা ফিরে যাব, আপনি যান। চোখে সন্দেহ নিয়ে পুরোহিত বললেন, গেলেই মঙ্গল। মৈনাক বলে, কি বললো শুনলি? না গেলে আমাদের নাকি ক্ষতি হবে। আমরা এ যুগের ছেলে হয়ে মেনে নেবো এসব অলৌকিক? মানা যায় না। হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, কিছু ধান্দাবাজ লোক এসব করছে। লাল রং ঢেলে রক্ত বলে ভয় দেখাচ্ছে। নিশ্চয়ই ওদের কিছু মতলব আছে। আমারও তাই মনে হয়, কিন্তু বদমাস লোকের পাল্লায় পড়লে তো বেঘরে প্রাণটাও যেতে পারে। তা যাক, এসেছি যখন এর শেষ দেখেই ছাড়ব। হ্যাঁ ঠিক বলেছিস, রাত 9টার পর কি হয় দেখতেই হবে। নয়তো বসন্ত অশোক সব বলবে, কি ভিতরে তোরা ভয়ে পালিয়ে এলি। সামনের গাছটা দেখছিস? এক গাদা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে কয়েক বছর ধরে। ওর ডালেই আমরা লুকোই, কেউ দেখতে পাবে না। যা দেখার দেখব। অবশ্য সত্যি যদি কিছু ঘটার মতন ঘটে, তারপর ভোরের বেলা সবার আড়ালে লুকিয়ে পালাবো। কিরে, তুই রাজি তো? একদম, এক কথায় রাজি। কিন্তু খাওয়া দাওয়া? হ্যাঁ, বাদ দে তো। সকালে যা খেয়েছি এখনও পেট ভার আছে। একদিন না খেলে কি হবে? চল গাছে উঠে পড়া যাক। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। দুজনেই বিশাল বড় বটগাছের এক শক্ত ডালে গিয়ে বসল। বেশ শক্ত করে ধরে রাখলো নিজেদের। রাত বাড়তে লাগলো। ওরাও মাঝে মধ্যে ছটফট করতে লাগলো। নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ। কিন্তু ঘুম কাটাবে কি করে? চোখ তো জড়িয়ে আসছে। আর গত রাতে তো ভালো করে ঘুমোতে পারেনি ওরা, তাই ঘুম পাওয়াটা আশ্চর্যের কিছু নয়। দুজনেরই একটু করে তন্দ্রা আসছিল। হঠাৎ শুনতে পেল খসখস শব্দ। ওরা দুজনে দুজনের দিকে তাকালো। মৈনাক চারিদিকে উঁকি ঝুঁকি মারতে লাগলো। সায়নও চেষ্টা করলো, কিন্তু কেউ কিছু দেখতে পেল না। খানিক পরে দেখল একজন বিভৎস দর্শন লোক আর একটা লোককে হাত পা মুখ বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। লোকটার মুখটা বাঁধা বলে লোকটা চেঁচাতে পারছে না, শুধু একটা গো গো শব্দ শোনা যাচ্ছিল। আর যে লোকটা ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল তার মুখটা বোঝা যাচ্ছিল না ভালো করে।
কালো ঝাঁকড়া ঝাঁকড়া চুল এক মাথা হয়ে লোকটার মুখের অর্ধেকটা ঢেকে রেখেছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল লোকটা একজন কাপালিক। মৈনাক বলল, ওই সেই কাপালিক। সায়ন মাথা নাড়ল, কথা বলল না। হ্যাঁ, কাপালিক তো বটে। গলায় কত বড় বড় রুদ্রাক্ষের মালা, আর হাতে রুদ্রাক্ষের বালা পরা, লাল রঙের কাপড়। কিন্তু সঙ্গের লোকটাকে ওদের মনে হলো কোথায় যেন দেখেছে। সায়ন ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, চিনেছি। আস্তে, চেঁচাসনি। কে বলতো? ভালো করে লক্ষ্য কর, এই লোকটাই আমাদের উঠুরিতে টেনে নিয়ে গিয়েছিল না? হ্যাঁ, ঠিক তো। ওরা দেখল কাপালিক লোকটাকে পাঁজাকুলা করে তুলে নিল। ওহ, কি সাংঘাতিক শক্তি ধরে লোকটা! কাপালিক লোকটাকে পাঁজাকুলা করে তুলে নিয়ে গিয়ে মরণ খালের জলে বেশ করে 3 বার চোবালো। তারপর আবার সেই অবস্থায় নিয়ে গেল মায়ের মন্দিরের দরজার কাছে। লোকটাকে শুইয়ে দিয়ে কাপালিক চিৎকার করে উঠল, ওহ, সে কি কান ফাটানো চিৎকার! সমস্ত গাছটা যেন সেই শব্দে কেঁপে উঠল। তারপর কাপালিক ওই লোকটার দিকে তাকিয়ে প্রচন্ড রেগে বলল, ওই কথা দিয়েছিলে 2টো নতুন বলি এনে দেবে, পারিসনি। তাই মায়ের কাছে আজ তোকেই বলি দেবো। বলি বন্ধ হবে না, বুঝলি? জয় মা। আবার সে জয় মা। সায়ন তাকালো মৈনাকের দিকে। এতক্ষণে বোঝা গেল ওদের ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা বা মন্ত্র পড়ে সম্মোহন করার চেষ্টা কেন করেছিল লোকটা। বুকের মধ্যে থরথর করে কাঁপছে মৈনাক আর সায়নের। কত বড় বিপদ হতে যাচ্ছিল তাদের। এখনো তারা বিপদমুক্ত নয়। একবার যদি ওরা দেখতে পায়, তাদের সঙ্গে সঙ্গে গাছ থেকে নামিয়ে বলি দেবে। কাপালিকটা মায়ের পুজোর ফুল নিয়ে প্রথমে মাকে পুজো করল, তারপর সেই প্রসাদ ছিটিয়ে দিতে লাগলো লোকটার গায়ে। এই জন্যে পুরোহিত পুজোর জোগাড় করে রেখে গেছেন। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। কাপালিক মায়ের পায়ে অঞ্জলি দিল জবা ফুলের গোছা। গাছের ওপর থেকে সব নজরে পড়ছে, কিন্তু কাপালিকের মুখটা দেখতেই পাচ্ছে না। কাপালিক আরেকবার চিৎকার করে উঠল, মা মা বলে। তারপর ধূপ ধুনো জেলে পঞ্চপ্রদীপ দিয়ে শুরু করলো আরতি। ঘন্টার শব্দ আর কাপালিকের মা মা ডাক চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। গাছের ওপরে বসে প্রচন্ড ভয় আর উত্তেজনায় কাঁপছে। পাছে পড়ে যায় তাই প্রাণপণে চেপে ধরে আছে গাছের ডাল। আরতি শেষ হলো। কাপালিক হাত পা বাঁধা লোকটাকে কাঁধে ফেলে নিল। লোকটা মুক্তির চেষ্টায় গোঁ গোঁ শব্দ করছে আর ছটফট করছে, কিন্তু কাপালিকের শক্তির কাছে একেবারেই অসহায় সে। কাপালিক কাঁধে তুলে নিল লোকটাকে। অবলীলাক্রমে তাকে নিয়ে চলল হাঁড়িকাঠের কাছে। হাঁড়িকাঠের মধ্যে তার গলাটা ঢুকিয়ে কাঠটা আটকে দিল। লোকটা ভীষণভাবে ছাড়া পাবার চেষ্টা করছে, বুঝবা মাটি সমেত হাঁড়িকাঠটা উপড়ে যায়। কাপালিক গ্রাহ্যই করল না, ফিরে গেল মন্দিরে। ডান হাতে মায়ের খাঁড়াটা নিল আর বাঁ হাতে নিল মরার খুলি। খাঁড়াটা অন্ধকারেও চকচক করছে। সেটাকে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে কাপালিক এগিয়ে চলল হাঁড়িকাঠের দিকে। মুখে সেই এক ডাক, তারপরে হাঁড়িকাঠের সামনে দাঁড়িয়ে মরার খুলিটা লোকটার মাথা বরাবর লক্ষ্য করে একটু দূরে রাখল। তারপর দু হাতে খাঁড়াটা মাথার ওপর তুলে জয় মা বলে এক কোপ বসিয়ে দিল লোকটার গলা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সেই গগনভেদী চিৎকার, সকলকে শুভ দীপাবলি। শুনছেন
কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক ডক্টর গৌরী দের লেখা রক্তকালীর মাঠ। এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প রক্তকালীর মাঠ। খাঁড়া নেমে এলো আর সঙ্গে সঙ্গে মুন্ডুটা ছিটকে পড়ল বিলের জলের কাছে। আর ধরটা সে কি ছটফটানি, মৈনাক বুঝিবা অজ্ঞান হয়ে যাবে। সায়ন বুঝতে পেরে এক হাতে চেপে ধরল মৈনাককে। ওর নিজেরও শরীর খারাপ লাগছে, কিন্তু মন দুর্বল করলে আর রক্ষে নেই, প্রাণটাও যাবে। তাই মনকে শক্ত করে বসে রইল। এরপর কাপালিক যা করল তা আরও বিভৎস। ধর থেকে যে রক্ত ফিনকি দিয়ে পড়ছিল সেটা মরার খুলিতে সংগ্রহ করল। সেই খুলিটা নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে সে বলল, মা, রক্ত পান কর মা, রক্ত পান কর। তুই তৃপ্ত হ মা, তুই তৃপ্ত হ। রক্ত পান কর মা, রক্ত পান। বলতে বলতে নিজেই সেটা খেয়ে নিল। মৈনাক আর পারল না, ঢলে পড়ল সায়নের গায়ে। সায়ন প্রাণপণ চেষ্টায় মৈনাকের দেহটা চেপে বসে রইল, কিন্তু কতক্ষণ পারবে সে বসে থাকতে তাতে ওর সন্দেহ ছিল। শরীরটা ক্রমশ ভার হয়ে আসছে, কিন্তু কাপালিক চলে না যাওয়া পর্যন্ত ওকে থাকতেই হবে ওই অবস্থায়। কিন্তু আর যে সে পারছে না, যে কোনো মুহূর্তে মৈনাককে নিয়েও পড়ে যাবে। চোখটাও যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। ও দেখতে চেষ্টা করলো কাপালিক কোথায়। ঘাড় ঘুরিয়ে দেখার উপায় নেই, বুঝতে পারল না কাপালিক চলে গেছে কি না। হঠাৎ মনে হলো গ্রামের ভেতর থেকে কোনো মোরগ ডেকে উঠল। তবে কি ভোর হচ্ছে? জীবনে সায়ন যা কোনো দিন করেনি আজ তাই করল। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, ঈশ্বর, জানি না কত পাপ করেছি জীবনে, কোনোদিন তোমাকে ভালো করে ডাকিও নি। সত্যি যদি তুমি থাকো, রক্ষা করো ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। আবার মোরগ ডাকলো সেই মুহূর্তে। এইবার নিশ্চিত সায়ন ভোর হচ্ছে, আর ভয় নেই। মনে হতেই হাতের জোর আলগা হয়ে গেল, আর মৈনাককে জড়িয়ে সায়ন গাছের ওপর থেকে পড়ে যেতে লাগলো নিচেতে। ডালপালায় ভরা বিশাল গাছ, ওদের দেহটা ধাক্কা খেতে খেতে পড়তে লাগলো মাটিতে। লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে সায়ন দেখলো একটা বিভৎস মুখ ওর দিকে তাকিয়ে আছে। মানুষের মুখ যে এত বিশাল আর বিভৎস হতে পারে, অত ভয়ঙ্কর হতে পারে, তা কোনোদিন ধারণাই ছিল না সায়নের। চোখ দুটো কুটুর কত, যেন কঙ্কাল। চোখের ওপরের ভ্রু দুটোর ওপরের লোমগুলো লম্বা হয়ে এসে চোখের ওপরটা প্রায় ঢেকে ফেলেছে। বিশাল হাঁ মুখ, আফ্রিকানদের মতো চওড়া চওড়া দুটো ঠোঁট, মূলোর মতো দাঁত, তার মধ্যে আবার দুটো দাঁত কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ। এ যেন সেই রক্তচোষা ভ্যাম্পায়ার। তারপর কি হলো সায়নের আর মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখল চারিদিকে তাকে কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে, আর পাশেই বসে আছে ক্লান্ত বিধ্বস্ত মৈনাক। আশেপাশের মানুষরা বলল, কি দাদা, ভালো আছেন তো এখন? আমরা ভোরবেলা কাজে বেরিয়ে দেখলাম আপনারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আরে কি করে এমন হলো বলবে তো? হ্যাঁ বলো। দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল, কিছু ভাববেন না, আমরা ঠিক চলে যাব। আজই কলকাতায় ফিরে যাব। আপনারা যান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশেপাশের লোকেরা চলে যেতে সায়ন বলল, আমাদের ব্যাগ দুটো পড়ে আছে ওই লোকটার ঘরে, কিন্তু লোকটা তো আর নেই। চল, জামা কাপড়গুলো নিয়ে পালাই। হ্যাঁ তাই চল। ব্যাগে শুধু জামা কাপড় নয়, ওর ভিতরে কিছু টাকাও আছে, সরিয়ে রেখেছিলাম, পরে দরকার হলে নেব বলে। হ্যাঁ চল তাহলে, জিনিস দুটো নিয়েই পালাতে হবে। কাল কাপালিকটা কি বলেছিল তোর মনে নেই?
বলেছিল ও আজ আমাদের খুঁজে বার করবেই করবে। ওরা কুটুরির দরজার সামনে এলো, চারিদিক একবার দেখে নিল, তারপর সোজা ঢুকে গেল ঘরের মধ্যে। দুটো ছোট ছোট কাঁধ ব্যাগ তুলে চট করে বেরোতে যাবে, হঠাৎ দুজনে ভূত দেখার মতো চিৎকার করে উঠল। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে কুটুরির মালিক, যে লোকটাকে ওদেরই চোখের সামনে এক কোপে কেটে কাপালিক রক্ত খেল। লোকটার হাতে এক প্লেট লুচি তরকারি এসে মাটিতে রেখে বলল, নাও, সব খেয়ে নাও, চিন্তা করো না, আজ রাতে তোমাদের আমি নিজে নিয়ে যাব মাতৃদর্শনে। তারপর লোকটা চলে যেতে যেতে আর একবার পেছনে ঘুরে তাকালো, দাঁড়িয়ে গেল, বলল, আর একটা কথা, তোমরা কিন্তু কাল রাত্রিরে ঘরে শোনি, আমি এসে ফিরে গেছি। একেবারে তোমাদের দেখতে পেলুম গাছতলায়। কি করছিলে গাছে বসে? ভাগ্য ভালো, উত্তর শোনার জন্যে আর দাঁড়ালো না লোকটা। কিন্তু মৈনাক আর সায়নের তো এবার আবার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হলো। এ কি করে সম্ভব? কাল রাতে কি তবে ওরা অন্য লোককে দেখল? না না, তা কি করে সম্ভব? ওরা দুজনে একসঙ্গে ভুল দেখতে পারে না। কথাটা বলে চলে যায় লোকটা, আর সঙ্গে সঙ্গে খুট করে শব্দ। তার মানে এবারে ওরা বন্দী হলো লোকটার হাতে। মৈনাক বাবা মায়ের একমাত্র সন্তান, ওদের কথা ভেবে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, সায়ন, আমাদের আর ফেলা হলো না রে। এই তুই কি করছিস মৈনাক? মনকে শক্ত কর, উপায় বার কর। এভাবে বেঘুরে প্রাণ দেব বলে মনে করিস না। হঠাৎ সায়নের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওর মুখে হাসি ফুটল। দেখা গেল প্ল্যানের কথা শোনার পর মৈনাকের মুখেও আশার আলো ফুটে উঠেছে। সায়ন বলল, আমরা খাবারগুলো খেয়েছি কিনা দেখার জন্য লোকটা ঠিক ঘরে ঢুকবে আর একবার। সায়নের কথাই ঠিক হলো। খানিক পর লোকটা আবার ঘরে ঢুকলো, দেখলো সব খাবার পড়ে আছে, ওরা কিছু খায়নি। সায়ন দরজার আড়ালেই দাঁড়িয়েছিল। লোকটার যখন খাবারের দিকে নজর, সেই সময় দরজা খোলা পেয়ে সে পালালো। লোকটা পরক্ষণেই খোঁজ করলো, মৈনাককে জিজ্ঞেস করলো, এই, অন্যটা কোথায়? অন্যটা কোথায়? কি জানি, এইখানেই তো ছিল। লোকটার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো, বলল, পালিয়ে যাবে কোথায়? আমার হাত থেকে নিস্তার নেই। বলেই দরজাটা বাইরে থেকে আবার বন্ধ করে ছুটল সায়নের সন্ধানে। ঘরের মধ্যে বন্দি মৈনাক ভগবানকে ডাকছে, হে ঈশ্বর, সায়নের সহায় হও ঠাকুর, সহায় হও। কেন যে তারা জামা কাপড়ের লোভে আবার এসে লোকটার ফাঁদে পা দিল। সায়ন ছুটছে প্রাণপণে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। সামনে লোকালয়, ওকে সেখানে পৌঁছতেই হবে। অপরিষ্কার পায়ের শব্দ আর ডাক শুনতে পাচ্ছে লোকটার। লোকটা বলছে, কোনো দিকে কান না দিয়ে সায়ন ছুটছে। ক্রমশ গলার স্বর যেন আরো কাছে এসে পড়েছে বলে মনে হলো, বুঝিবা ধরে ফেলে। ঠিক সেই সময় সায়ন দেখলো একটা চায়ের দোকান, সামনে বেশ কজন মানুষ গল্প গুজব করছে। সায়ন ছুটতে ছুটতে গিয়ে ওদের সামনে তরাম করে পড়ে গেল। সবাই কি হয়েছে? তোমরা আমাকে বাঁচাও, ওই লোকটাকে ধরো। সবাই অবাক হয়ে দেখলো কেউ নেই। বলল, কোথায় লোক? কি ব্যাপার, খুলে বলো তো। হ্যাঁ, সব কথা খুলেই বলল সায়ন। আগা গোড়া সেই কলকাতা থেকে গল্প শুনে বেরোনো থেকে শুরু করে এই মুহূর্তের কথা পর্যন্ত কোনো কথাই গোপন করল না। তারপর প্রায় কাঁদতে কাঁদতে বলল, আপনারা সব শুনলেন, এখন আমার বন্ধু মৈনাককে বাঁচান। বয়স্ক কয়েকজনের মুখে চোখে ফুটে উঠল আতঙ্কের চিহ্ন। কি বলছেন?
জানেন? আপনি যা বললেন তা তো 150-200 বছর আগেকারের ঘটনা। রক্তকালীর মাঠে মায়ের মূর্তি পূজা করতো ওই রকম একজন কাপালি। সে নরবলি দিত আর নররক্ত ছিল তার পূজা উপাচার। আর যে লোকটার কথা বললেন ওইখানেই ওই একটাই লোকের বাড়ি ছিল। সেখানে বাস করতো এক চাষা। সে তার ছেলে বউ নিয়ে থাকতো। একদিন কাপালিক লোক তার ছেলেকে বলি দিল, তারপর চাষাকে। লোকটার বউটা শোকে পাগল হয়ে মরেই গেল। লোকে বলে লোকটা নাকি ভূত হয়ে ভিটে পাহারা দেয় আর নতুন লোক দেখলে টেনে নিয়ে গিয়ে আটকে রাখে তার ঘরে। তারপরে কি হয় কে জানে, তাদের আর খুঁজেই পাওয়া যায় না। তাহলে মৈনাককে বোধহয় এতক্ষণেও মেরে ফেলেছে। কি করে মুখ দেখাবো ওর মা বাবার কাছে? লোকেরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করছে। তারপর হাতে একটা করে লাঠি নিয়ে বলল, বলুন তো দেখি কি হয়। ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আপনার বন্ধুকে। হইচই করে খুব ছুটতে ছুটতে ওরা এলো, কিন্তু কোথায় কি? বাড়ি ঘর চালা কোথাও কিচ্ছু নেই। মৈনাক কোথায়? তবে কি তাকে মেরে ফেললো? চিৎকার করে উঠল সায়ন, মৈনাক! মৈনাক! এ মৈনাক! সারা দে ভাই, মৈনাক! হঠাৎ এক গ্রামবাসী বলে ওঠে, ওই দেখ ওখানে কি পড়ে আছে। সায়ন ছুটে গিয়ে দেখলো মৈনাক আবার জ্ঞান হারিয়েছে। একটা ঝোপের মধ্যে পড়ে আছে মৈনাক। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফিরতে সায়ন মৈনাককে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করে এলি? মৈনাক ধুঁকছে, বড় ক্লান্ত, তবু বলল, তুই বেরিয়ে যাবার পর লোকটাও গেল। খানিক পরে ফিরে এসে বড় বড় চোখ পাকিয়ে বলে উঠল, ঠিক আছে, দুটো না হয় একটাকেই আজ মায়ের কাছে বলে দেব। তারপর লোকটার চেহারা বদলে গেল একটা পিশাচের মতো। বড় বড় দাঁত বার করে দু হাতে আমাকে ধরতে এলো। আমি ওর হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম, এমন সময় খুব হয়েছে ওর শব্দ। লোকটা এদিক ওদিক তাকিয়ে আমায় ছেড়ে দিল, কিন্তু যাওয়ার আগে খুব জোরে একটা ধাক্কা খেলাম। ছিটকে কোথায় পড়লাম কে জানে। মনে হলো একটা শক্ত কিছু লাগলো আমার মাথায়। আমার জ্ঞান চলে গেল। তারপর আর কিচ্ছু জানি না। সায়ন দেখল মৈনাকের কপালটা নীল হয়ে ফুলে উঠেছে। ট্রেনে উঠে সায়ন বলল, দেখ মৈনাক, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু বলিস না। 150-200 বছর ধরে কোনো মানুষ বেঁচে থাকতে পারি এই কথা এই যুগে বিশ্বাস করবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? মৈনাক মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না। শুনছিলেন আজকের গল্প ডক্টর গৌরী দের লেখা রক্তকালীর মাঠ। গল্প পাঠে আমি কৌশিক জানা। মৈনাকের চরিত্রে দেবরাজ চক্রবর্তী, সায়ন এবং মন্দিরের পুরোহিতের ভূমিকায় সৌম্যদীপ বনু, কাপালিক, মিহির এবং চাষির ভূমিকায় শুভদীপ বনু, অশোকের চরিত্রে জিৎ ঘোষ এবং অন্যান্য চরিত্রে কলাকাননের সদস্যবৃন্দরা। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।